শিক্ষার্থীদের উপর গুলি না চালাতে দায়ের করা রিটের শুনানি হাইকোর্টে। রাজধানীর বাড্ডা সহ কয়েকটি পয়েন্টে পুলিশের কড়া অবস্থান। কাজ করতে দেন, আপনাদের সকলের নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করি। আন্দোলন নাশকতার ঘটনায় ডিএমপি এলাকায় আরো 14 মামলা, গ্রেফতার 2800, ধরপাকড় বন্ধের দাবি নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক বিকেল 3:30টায় ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব। কারফিউ শিথিলের সময় নগর জীবনের ব্যস্ততা, দৈনন্দিন কাজকর্মে গতি এলেও কাটেনি চলমান জটিলতা, অভিমত বিশিষ্টজনদের। ইসরায়েলে হামলার হুমকি ঘিরে তেল আবিব আঙ্কারা উত্তেজনা, এরদোগানকে সাদ্দামের পরিণতি ভোগের হুঁশিয়ারি নেতানিয়াহুর। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো আপনারা শুনছিলেন, যেমনটি শুনলেন। প্রথম শিরোনামই, কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। একই সাথে এই রিটে কোটা আন্দোলনের 6 সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনাও চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এরই মধ্যে হাইকোর্ট এই রিটের শুনানি শুরু হয়েছে এবং উল্লেখ্য যে জুলাই মাস থেকে শুরু হওয়া কোটা আন্দোলনে 15 তারিখ থেকে এই সহিংসতা শুরু হয় শিক্ষার্থীদের সাথে। ক্ষমতাসীন দল এবং পুলিশ বিজিবির সংঘর্ষ সহিংসতায় সরকারি হিসাবে নিহতের সংখ্যা 147 জন। অন্যদিকে শুক্র শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে 2-3 দিন ধরে হেফাজতে রেখেছে ডিবি। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে রিট করেছেন আইনজীবীরা। রাজধানীর বাড্ডা, ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি এবং র্যাব। কয়েকটি স্থানে ধাওয়া, ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের সমন্বয়কদের কর্মসূচি বাতিলের পর গতরাতে এই বিক্ষোভের কথা জানায় একটি অংশ। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ এই বিক্ষোভ করার কথাও তারা জানিয়েছে। এজন্য সকাল থেকেই কড়া পাহারা দেখা যায় পুলিশের। ধানমন্ডিতে কিছু শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে এবং এর কিছুক্ষণ পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে, বেশ কয়েকজনকে আটক করে। বাড্ডায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করলে সেখানেও কয়েকজনকে আটক করা হয়। এছাড়া কয়েকটি ক্যাম্পাসের সামনে তল্লাশি এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে জননিরাপত্তার জন্য সরকারি নির্দেশে পুলিশ মোতায়েন এবং সন্দেহভাজনদেরও আটক করা হয়েছে। আমি অসুস্থ মানুষকে মানে বাজার ঘাট করতে দেয় না। খালি কেবল বাজার গেছে ইয়ং পোলাপান দেখলে কি ধরার লাগবো? কারণ মানুষ যারা ভার্সিটি পোলাপান কি করছে, ও তো ইয়ং পোলাপান দেখলে কি ধরা লাগবো? কারণ আমার ছেলে তো এই ভার্সিটিতে পড়েও না। এই ছাত্রদেরকে এভাবে ধরে নিয়ে হয়রানি করার আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা মানে আমি কি বলবো উদ্বিগ্ন। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের চিফ, যারা অন্ধকারের চিফ, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচার সহ বিভিন্ন দফা দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। আধ ঘন্টার মতো এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং কিছুটা ঘুরে বিকল্প পথে যাতায়াত করে যানবাহনগুলো। পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিনোদপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা আবার ক্যাম্পাসে ফিরে যায়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, পুলিশ।
এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুর এবং হতাহতের ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় এ পর্যন্ত 243টি মামলা হয়েছে, আর এসব মামলায় গ্রেফতার হয়েছে 2822 জন। সোমবার ডিএমপি থেকে এই তথ্য জানা গেছে। সেখানে দেখা যায় গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীতেই নতুন করে 14টি মামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 58 জনকে। আর কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় 19 জুলাই। সহিংসতার প্রেক্ষিতে 24 ঘন্টায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সব মামলায় শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থী ও বিরোধী নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা অনেকে আত্মগোপনে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত 147 জন নিহত হয়েছেন। আর মেট্রো রেলের মিরপুর কাজীপাড়া স্টেশন, বিটিভি, সেতু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় অনেক সম্পদ। সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় সারা দেশে আজও গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। নতুন করে আরও 119 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় 6টি মামলা হয়েছে। জেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফ নেওয়ার জোহা সহ মহানগরে 21টি এবং জেলায় আরও 5 জনকে, মহানগরে 21 জন, জেলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে 242-এ। নারায়ণগঞ্জে নতুন করে 51 জনকে গ্রেফতার করা হয়েছে। মোট গ্রেফতার 563 জন। চট্টগ্রাম মহানগরীতে 16 জন, জেলায় 7 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আর রাজশাহীতে 13 এবং সিলেটেও 1 জনকে ধরা হয়েছে। এছাড়া গেল 24 ঘন্টায় খুলনায় 3, লালমনিরহাটে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি তারা জানিয়েছেন। সকালে রাজধানী শাহবাগে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলির নির্দেশ দেউলিয়া রাষ্ট্রের লক্ষণ। 200 মানুষের মৃত্যু এই জুলাই হত্যাকাণ্ড বলেই মন্তব্য করেন শিক্ষকরা। বলেন, গুলির পর এখন বাড়ি বাড়ি গিয়ে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গণগ্রেফতার চলছে। এগুলো বন্ধের দাবি জানিয়েছেন তারা। আমাদের ছাত্ররা আজ নিপীড়নের শিকার। তাদেরকে ব্লক রেড দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে মানুষজনকে তুলে নিয়ে যাওয়া হয়, তাদের খোঁজ করতে যায় যখন পরিজনেরা, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, কোনো খবর দেওয়া হয় না, পথ আটকে রাখা হয়, রাতের অন্ধকারে তাদেরকে টর্চার করা হয়। সংবাদের শুরুতে যেমনটি আপনারা শুনলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি সেটি শেষ হয়েছে। আদেশ হবে কাল। আর এ নিয়ে কথা বলছেন সিনিয়র আইনজীবী ZI খান পান্না। আমরা সরাসরি তার কথায় চলে যাচ্ছি। সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয় না। স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে, থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে। তো এইটার তো কোনো ই নেই। এবং এইখানে অ্যাপেলেট ডিভিশনের 54 এবং 167 রিমান্ড এবং 54-এ গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন। এবং এইটাই ছিল আমার সাবমিশন। প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয়, কি বলতে চেয়েছে হাইকোর্ট? কি বলতে চেয়েছে? সেটা বলছে যে এইগুলো ফান। এটা কখন কি বলছে এক্স্যাক্টলি? ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটা ই করেন। আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। এটা কি এখন কি হবে কালকে? কালকে সরকার একটা এফিডেভিট ইন অপোজিশন দেবে আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি। এবং হ্যাঁ, হ্যাভিয়াস কর্পাসে। হ্যাঁ,
আমরা চেয়েছি যে এই 6 জনের মুক্তি। কালকে সরকার একটা এফিডেভিট ইন অপোজিশন দেবে, আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি এবং হ্যাভিয়াস কর্পাসে। হ্যাঁ, আমরা চেয়েছি যে এই 6 জনের মুক্তি এবং ইললিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। অল সর্টস অফ ইললিগাল ডিটেনশন আইদার কোর্টে প্রডিউস করবে অথবা রিলিজ কোর্টে প্রডিউস করবে অর রিলিজ করবে। আপনারা শুনছিলেন, কথা বলছিলেন সিনিয়র আইনজীবী, এবং এর আগে যেমনটি আপনাদের বলছিলাম যে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে গুলি না চালাতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল, যার শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল আদেশ হবার কথা রয়েছে। আমরা পরের সংবাদে যাচ্ছি। মন্ত্রিসভার বৈঠক যেটি অনুষ্ঠিত হবার কথা ছিল সেটি শুরু হয়েছে এবং সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি হয়। সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চলমান কোটা আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি এই বৈঠকে প্রাধান্য পেয়েছে বলেই জানা গেছে। এবং মন্ত্রিসভার সবশেষ বৈঠক হয় 1 জুলাই। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় 1 মাস পর আজ আবারও এই মন্ত্রিসভা বসে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত রাষ্ট্রীয় কাঠামোর উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। সকালে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন শেষে এই আহ্বান জানিয়েছেন তিনি। 14 দলের নেতারা বললেন যে যারা দেশকে অকার্যকর করতে চায়, স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই এই ঘটনা ঘটিয়েছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র করছে, শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনে ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা এর সাথে জড়িত না। এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো। মুহূর্তে কথা বলছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আমরা তার কথা চলে যাচ্ছি। আমরা আপনাদেরকে আগে বলছি, তারা সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এবং তারা আমাদের সাথে আছে। আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম। তাদের পরিবার এবং তারা যে কথা বলা, সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা। এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে। আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজ দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে, সুস্থ আছে। এবং তার ধারাবাহিকতা তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে, আজকেও কিন্তু তার পরিবারের লোকজন তার সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি বলেছেনও যে তারা কী পর্যায়ে আছে, কী করে আছে। আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মরত হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সেই বিষয়টা আসে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা তাদেরকে আমরা দেখভাল করছি এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে কোটাবিরোধী আন্দোলনকে তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা নাই, আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই, এই ধরনের কথাও বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না। এটা একটা আস্থার জায়গা। মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে, কেউ যেন সিকিউরিটিহীনতায় ভুগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি।
ভাই একটু বলবেন যে পরিবার ভেতরে আছে, পরিবারের হেফাজতে আসলে তাদের দিয়ে দিবেন নাকি ওরা এখানে থাকবে? আর সেকেন্ড হচ্ছে কালকে পরিবার এসেছিল দেখা করতে দেননি, তাহলে যদি না আপনাদের না হেফাজতে এটা থাকে, এটা আপনি ঠিক তাহলে বলেন কি নাই। গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে, দেখা করেছে। আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠাবিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল, তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপির চক্র তারা ঘোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মকমূলক কাজটি করেছে। আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে, তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা, এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলাপানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার। বিভিন্ন স্থানে মানে তারা সমবেত হওয়ার চেষ্টা এবং এই পক্ষটি বলছে যে জোর করে তাদেরকে বিবৃতি দেওয়া হয়েছে, তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এটি বলছে? এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কার উপরে কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে। আমরা ডিবি কার্যালয়ে ছিলাম। ডিবি প্রধান হারুনুর রশিদ কথা বলছিলেন সাংবাদিকদের সাথে। এই যে কোটা আন্দোলনের 6 সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন, এমনটাই নাকি তাদের অভিভাবকরা জানিয়েছেন, এই বিষয়ে কথা বলছিলেন ডিবি প্রধান। আপনারা সরাসরি শুনছিলেন। আমরা পরে সংবাদে যাচ্ছি। 17 বছরের শিশু ফায়াজকে হাতকড়া পরানো এবং দড়ি দিয়ে বাঁধা ভুল হয়েছে, হাইকোর্টকে এমনটি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফায়াজকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ বাস্তবায়ন এবং রিমান্ড বাতিল হওয়ায় আপাতত হাইকোর্টের আবেদনটি নিষ্পত্তি করা হয়েছে। বিচারপতি খুরশিদ আলমের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এ নিয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। তিনি শিশু ফায়াজের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চাওয়া হলে তা বিবেচনার আবেদন জানান। শনিবার নাশকতার মামলায় শিশু ফায়াজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত এবং শিশু অধিকার লঙ্ঘন হওয়ায় উচ্চ আদালত রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রেই পাঠাতে বলেন। ওই দিনই আদালতের আদেশের বাস্তবায়ন হয়। টঙ্গী কিশোরালয়ে নিয়ে গেছে এবং ওইটাও স্বীকার করেছে যে তাকে হাতে দড়ি দিয়ে তাকে বাঁধাটা এটা বেআইনি হয়েছে। তার সাথে যে বেআইনি আচরণ করা হয়েছে এটার জন্য ক্ষতিপূরণ চাইলে ওটা অন্য আদালতে ক্ষতিপূরণের জন্য আলাদা দরখাস্ত নিয়ে আসতে কেউ বাধা দিবে না। ধীরে ধীরে কারফিউর সময় কমছে, দৈনন্দিন কাজকর্ম, অফিস আদালতের ব্যস্ততা বেড়েছে। তাহলে আর কতদিন লাগতে পারে সবকিছু স্বাভাবিক হতে, এই প্রশ্ন অনেকের। বিশিষ্টজনেরা বলছেন এখনো জটিলতা পুরোপুরি কাটেনি। একদিকে নিহতদের পরিবার ও স্বজনদের কষ্ট, অন্যদিকে নাশকতার প্রভাব। সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ঘাটতি দূর হতে সময় লাগে। আর সমস্যা সমাধানে শক্তির প্রয়োগ নয়, আস্থার সম্পর্ক উন্নয়নে পরামর্শ দিচ্ছেন তারা। সরকারি চাকরিতে কোটা বাতিল আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। তৈরি হয় একরকম অচল অবস্থা। পরিস্থিতি সামাল দিতে সারা দেশে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু হয়েছে অফিস আদালত। কারফিউ শিথিলের সময়ে সড়কে মানুষ ও যানবাহনের চলাচলও প্রায় স্বাভাবিক। তবু অনেকের মনেই প্রশ্ন, সবকিছু ঠিকঠাক থাকবে তো? এখনো মধ্যে আতঙ্কটা কাটে নাই লোকজনের মধ্যে। রাস্তাঘাটে গন্ডগোল, কোথায় গন্ডগোল হয় না হয় শুনতেছি যে পুলিশ টুলিশ ধরে আপনার চেক করে। প্রত্যেকের আত্মীয় স্বজনের কাছে কিন্তু একই একটা ব্যাপার যে যেখান থেকে পারে যে আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। অফিস আদালত ও ব্যাংক পুরোটা সময় না চললেও গতি এসেছে দৈনন্দিন কাজকর্মে। তাহলে মানুষের মধ্যে কেন এই প্রশ্ন? যে স্ট্র্যাটেজি সরকার হাতে নিয়েছে, এইটা আবার তাদের জন্য, এইটা আপনার সমাজে এক ধরনের আতঙ্ক
সৃষ্টি করছে। ছাত্র সমাজও কিন্তু তারাও এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে অলরেডি পড়ে গেছে। কেউ কেউ মনে করেন প্রয়োজন আর স্বস্তি এক করা যাবে না। তাদের মতে সহিংসতার ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি পুরো দেশ। জীবন অমূল্য, সেই অমূল্য জীবন চলে গেল। আবার জীবনের জন্য, প্রতিদিনের জীবনের জন্য, বেঁচে থাকার জন্য যে রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ, সেটিও কিভাবে ধ্বংস করা হলো, একটা ভয় ভীতি আছে। তো সেটার জন্য তো আপনাকে টাইম দিতে হবে। সরকারি হিসেবে সহিংসতায় 147 জন মারা গেছেন। দীর্ঘ হচ্ছে গ্রেফতারের তালিকা। এ বিষয়ে 2 শিক্ষকের দৃষ্টিভঙ্গি আলাদা। হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে পুরো সংকটটাকে সমাধান করার চেষ্টা করছে। আপনি ছাত্রদেরকে যে পজিটিভলি আপনি শুরু থেকে দেখেছেন, এখন ছাত্রদেরকে আবার আপনি ওই পূর্বের জায়গায় নিয়ে আসতেছেন, ভিলেনের জায়গায়। শিক্ষা প্রতিষ্ঠান তো কোনো যন্ত্র নয়, এবং এখানে যেটা বারবার বলছি, এখানে মনোজগতের একটা বিষয় আছে, বন্ধুত্বের একটা বিষয় আছে। এখানে একটা পিয়ার গ্রুপস যদি আরেকটা পিয়ার গ্রুপসকে বিশ্বাস বা ভরসার জায়গায় না আনতে পারে, তাহলে তো আপনি খুলে দিলে কি লাভটা কি হবে? এই 2 শিক্ষক মনে করেন স্বস্তিদায়ক পরিবেশের জন্য কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সড়কে ব্যস্ততার চাকা ঘুরলেও কলরব নেই শিক্ষাঙ্গনে। আতঙ্ক উৎকণ্ঠা আছে সমাজের বিভিন্ন স্তরে। দ্রুত পরিস্থিতির উত্তরণ চান সাধারণ মানুষ, ফিরতে চান স্বাভাবিক জীবনে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পাল্টাপাল্টি কথার লড়াই আর হুমকি ধামকিতে নতুন করে উত্তেজনা ছড়ালো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে। ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। এর জবাবে এরদোগানকে সাদ্দাম হুসেনের পরিণতি স্মরণ করতে বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তুর্কি প্রেসিডেন্টকে মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করে বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আগেই ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছেন, এবার দিলেন দেশটিতে হামলার হুঁশিয়ারি। এরদোগানের বার্তা, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হলে তার দেশ লিবিয়া ও নাগর্নো কারাবাখে প্রবেশের মতো ইসরায়েলের বেলায়ও একই সিদ্ধান্ত নিতে পারে। আমাদের শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে এগুলো করতে না পারে। যেভাবে আমরা কারাবাখ কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের বেলায়ও একই পদক্ষেপ নিতে হবে। আর তা না করার কোনো কারণও নেই। আমাদের শক্তিশালী হতে হবে যাতে এমন পদক্ষেপ নিতে পারি। এরদোগানের মন্তব্যের পরই 2 দেশের মধ্যে চলমান উত্তেজনার পারদ চড়েছে আরেক দফা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজের দাবি, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের পথ অনুসরণ করছেন তুর্কি প্রেসিডেন্ট। আর বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এরদোগানকে স্বৈরশাসক আখ্যা দেন। প্রেসিডেন্ট এরদোগান আবারও খ্যাপাটে হয়ে গেছেন। তিনি মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক। বিশ্ব, বিশেষ করে ন্যাটো সদস্যদের অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে এরদোগানের বিদ্বেষপূর্ণ হুমকির তীব্র নিন্দা জানাতে হবে। হামাসের প্রতি তার সমর্থন বন্ধ করতে বাধ্য করতে হবে। আমরা একজন স্বৈরশাসকের হুমকি মেনে নেব না। ইসরায়েলের এমন প্রতিক্রিয়ার জবাব দিতে দেরি করেনি আঙ্কারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে দিয়েছে বিবৃতি, যাতে বলা হয়েছে হিটলারের অত্যাচারের যেমন অবসান ঘটেছে, তেমনি হত্যাকারী নেতানিয়াহুকেও একদিন থামতে হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এ ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।